জাসদ নেতা কাজী আরেফ সহ 5 হত্যা মামলায় 2 আসামির রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল। সমুদ্রপথে মানব পাচারে আটক দালাল ও মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা, উদ্ধার হওয়া বাংলাদেশিরা মুক্ত। রাবির শিক্ষক হত্যায় গ্রেপ্তারকৃত 11 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু। 6 মাসেও শেষ হয়নি নারায়ণগঞ্জের 7 খুনের মামলার তদন্ত, আইনজীবী ও স্বজনদের ক্ষোভ। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাসদ নেতা কাজী আরেফ সহ 5 হত্যা মামলায় 2 আসামির রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। আসামিরা হলেন আনোয়ার হোসেন ও রাশেদুল ইসলাম ঝন্টু। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজামেল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2011 সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের 1 জনকে খালাস দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। 1999 সালে 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে এক জনসভায় গুলি করে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফ সহ 5 জনকে। এই মামলায় 2004 সালে 30 আগস্ট কুষ্টিয়া জেলা জজ আদালত 10 জনকে মৃত্যুদণ্ড ও 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। বৈচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের 1 জনকে খালাস দিয়ে বাকি 9 জনের মৃত্যুদণ্ড বহাল আর যাবজ্জীবন প্রাপ্ত 12 জনকে খালাস দেয়। কার্যকর করতে এদের এই 3 জনের ক্ষেত্রে কোনো বাধা নেই। বাকিরা যেহেতু এখন পর্যন্ত পলাতক আছে, সেই জন্য তাদেরকে ধরার পর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ধৃত হওয়ার পর তাদের আপিল মঞ্জুর বা তাদের পরবর্তী বিচারিক কার্যক্রম মানে আইনগত কার্যক্রম সমাপ্তি অন্তে হচ্ছে তাদের এক্সিকিউশনটা হবে। বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও ডিজিএম সহ চোরাচালান চক্র পরিচালনাকারী 5 সদস্যকে 4 দিন করে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গত 12 নভেম্বরে বিমানের কেবিন ক্রু মাজহারুল আফসারকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু একটি ঘটনা নয়, বরং সম্প্রতি স্বর্ণ চোরাচালানের বিভিন্ন ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করছে পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। 1 বছরেরও বেশি সময় ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুদিন পরপর অবৈধ স্বর্ণ ধরা পড়ার ঘটনা ঘটছে। ছোট বড় মিলিয়ে কতগুলো চালান ধরা পড়েছে তা বলতে গেলে হিসেবের খাতায় বসতে হবে। এসব ঘটনায় কয়েক দফায় আটকও হয়েছেন অনেকেই। আর এসব অবৈধ স্বর্ণ আটক করেছে সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষ। এর আগেও স্বর্ণ চোরাচালানের সাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা জড়িত ছিলেন এমন অভিযোগ উঠেছিল। আর এবার এই অভিযোগে গ্রেফতার হলেন বিমানের ক্যাপ্টেন আসলাম শহীদ এবং বিমানের ডিজিএম এমদাদ সহ 5 জন, যার মধ্যে হারুনার রশিদ নামের এক মানি এক্সচেঞ্জার আছেন। পুলিশ বলছে, গত 12 নভেম্বর বিমানের কেবিন ক্রু স্বর্ণসহ গ্রেফতার হলে তার দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিমানের এসব কর্মকর্তাদের। 5 জনকে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করে আমরা রিমান্ডের আবেদন জানাচ্ছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, এই সিন্ডিকেটের মাধ্যমে কোথায় কিভাবে স্বর্ণ কেনা হবে আর কিভাবে তা লুকিয়ে বিমানবন্দর থেকে বের করা হবে, এর সব পরিকল্পনার সাথে জড়িত থাকার প্রমাণ আছে তাদের বিরুদ্ধে। শুধু এই একটি ঘটনাই নয়, বরং এরকম অনেক চালানের সাথেই তাদের সংশ্লিষ্টতা আছে বলে মনে করে সংস্থাটি। আর এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আরও মামলা হতে পারে বলে জানানো হয়। কে ওখান থেকে রিসিভ করবে, কে কোথায় লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখার পরে কিভাবে বিমান থেকে নামানোর সময় কে জায়গাটা পার করে দিবে, অর্থাৎ কাস্টমস পার করে দিবে, এইরকম পুরোটাই একটা মানে পুরো ঘটনার একটা নীল নকশা আসলে তৈরি করা ছিল। এবং সেই নীল নকশার ভিতরেই বিভিন্ন জন এই যে কয়জন গ্রেপ্তার হয়েছে এবং যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের কার কি রোল ছিল সেটা ডিফাইন করা ছিল। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, স্বর্ণ চোরা কারবারির সাথে বিমানবন্দরে নিয়োজিত যেসব সংস্থা কাজ করে থাকে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকলে তাদের বিষয়েও তদন্ত করা হবে। কে সিভিল এভিয়েশনের কিংবা কে বিমানের কে কিংবা কে পুলিশের, এইটা দেখার কোনো সুযোগ নাই। এবং সেটা আমরা একেবারে সেই ক্ষেত্রে আমরা প্রফেশনালি এটা আমাদের যে কলাকৌশল সেটি আমরা অবলম্বন করে থাকি।
পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্বর্ণচোরা কারবারির সাথে বিমানের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নাম এসেছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। তারা বিভিন্ন পর্যায়ের আছে, কিছু আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে সমুদ্র পথে মানব পাচারের ঘটনায় উদ্ধার হওয়া 592 জনের মধ্যে 82 মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন এবং দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে পুলিশ। নারী, পুরুষ ও শিশুসহ 488 জন বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরের 230 নটিক্যাল মাইল গভীরে সোমবার সকালে সন্দেহজনক একটি ট্রলার আটক করে নৌবাহিনীর টহল জাহাজ দুর্জয়। এ সময় ট্রলারটির ভেতর থেকে বাংলাদেশ ও মিয়ানমারের 21 দালাল সহ 592 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর একটি জেটিতে নামানোর পর প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয় তাদের। উদ্ধারকৃতরা জানায়, প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রথমে কক্সবাজার ও পরে মালয়েশিয়া নেয়ার কথা বলে একটি কাঠের নৌকায় তোলা হয় তাদের। জলে স্থলে প্রায় 15 দিন বন্দী অবস্থায় দালালরা তাদের উপর অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করছে তারা। যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশি হলেও বেশ কিছু মিয়ানমারের নাগরিক রয়েছে। একজনের হাতে লোহা কাটছে স্যার, আবার একজনের পানিতে নামাইয়া সুবাই স্যার উড়েছে স্যার, দড়ি রশি বই না ওই চাই না ওই মগেরা, আর ওই জায়গা পাইপ দিয়ে পিড়ান দিলে স্যার এত ব্যথা যে করে সহ্য করে থাকা যায় না। মুই হনে হে দূর হনি পারম মা বাপে সাঙ্গুরি আর মরে হেল্লা তুলি দিয়ে দি হনা আগে পড়লো তি মুহ পারম না মরে নোয়া সিস্টেম লই যা দে মতো বাচ্চাইও নাই। বাচ্চা নে দেন দে এড়ে 3 জন আছে দিয়া, ও আমাদের 5 জন আছে, ফরমাদের 2 জন আছে। উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করার কথা জানিয়েছে নৌবাহিনী। তাদেরকে প্রথম মেডিকেল এক্সামিনেশন করছি, কারো যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সেটা আমরা দিয়ে যাচ্ছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যেটা লোকাল প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইনে এটা পরিচালনা করবেন। বিভিন্ন সময় অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে বিপুল সংখ্যক যাত্রী আটক করা হলেও অবৈধ অভিবাসনের জন্য পাড়ি দেয়া একসাথে এত মানুষকে ধরার ঘটনা এটাই প্রথম। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 11 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে রিমান্ড শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই আদেশ দেন। এর আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে আনা হলে রাষ্ট্রপক্ষ প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন জানায়। ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শোনার পর 11 আসামির প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে 3 দিন পর সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পাসের পরিস্থিতি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকালে অধ্যাপক শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে এবং খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে নগরের সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার বিকালে ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মহড়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রছাত্রীরা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় জেলা ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে ঢুকে আধিপত্য বিস্তারের জন্য ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট এবং নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে। 6 মাস পার হলেও এখনো তদন্ত শেষ হয়নি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের। ভারত থেকে এই মামলার অন্যতম আসামি নূর হোসেনকে দেশে আনার ব্যাপারে নেই অগ্রগতি। এই অবস্থায় চাপা ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবার ও নারায়ণগঞ্জবাসীর মধ্যে। ইতোমধ্যে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের নাফিজ আশরাফকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। চাঞ্চল্যকর এই 7 খুনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় গ্রেফতার হয় র্যাবের সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ ও কমোডোর এম রানা সহ 12 র্যাব কর্মকর্তা ও সদস্য। 7 জনকে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এরপরে হঠাৎ কেন মুখ থুবড়ে পড়েছে মামলার তদন্ত, এমন প্রশ্ন এখন নিহতের পরিবারের সদস্যদের। আমার মতো কোনো মা যদি সন্তান হারা হয় তাহলে ওই মাই বুঝতে পারবে সন্তান হারা যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। মামলায় যেই আসামি থাকুক, যেই জড়িত, আমি চাই সবারই যাতে অপরাধের সাজা হোক। শুধু নিহতদের পরিবার নয়, মামলার তদন্ত শেষ না হওয়াতে চাপা ক্ষোভ এখন নারায়ণগঞ্জবাসীর। এই যে 7-8 মাস হয়ে গেল, এখন কিন্তু এটা নিশ্চুপ, আমাদের মাঝে এটা নাই। সরকার যারা বিচার কার্য নিজে হাতে তারা পরিচালনা করে, অবশ্যই তাদের নিজস্ব একটা গাফলতি আছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে অথচ চার্জশিট দিচ্ছে না পুলিশ, তাই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী নেতারা। এই মামলায় যে ধরনের ক্লু উদ্ঘাটিত হয়েছে এটা কিন্তু নজিরবিহীন, সুতরাং আমরা চাই দ্রুত তারা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করুক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের রিপোর্ট জমা দেওয়ার পরেই পুলিশ চার্জশিট দিতে পারবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই সময় তিনি কথা বলেন নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি জটিলতা নিয়ে। কিন্তু এটি তো এখন ডিপ্লোম্যাটিক চ্যানেলের বিষয়, এটি তো আসলে আমাদের তদন্তকারী কর্মকর্তা বা আমাদের কোনো বিষয় এই মুহূর্তে নয়, বরং ডিপ্লোম্যাটিক চ্যানেল যখন এটা ক্লিয়ার করতে পারবে তখনই হয়তো চলে আসবে। এদিকে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশি পদক্ষেপের সমালোচনা করেন নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসী। কি আইনের জটিলতা তাকে আনতে পারছে না তো আমরা জানি না। সরকার একজন কিলারকে দেশে আনতে পারে না, এটা তো আমরা মানতে পারি না। আমরা কি বলে সন্দিহান যে এই খুনের আসলে কোনো সুরা হবে কিনা। স্পর্শকাতর এই মামলায় র্যাব কর্মকর্তা ছাড়াও আর কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি পুলিশ দ্রুত মামলার অভিযোগপত্র পেশ করবে এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে না আসা এবং সব ফিটনেসবিহীন যানবাহন অপসারণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া রাজধানী সহ সারা দেশে সড়ক পরিবহন ব্যবস্থা উন্নত করতে বিদ্যমান আইনের সংশোধনী চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, এখন থেকে বিআরটিএর অভিযানে 3টি ভ্রাম্যমাণ আদালতের পরিবর্তে 5টি আদালত কাজ করবে। গত 10 নভেম্বর শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 52 লাখ টাকার বেশি জরিমানা আদায়, 192টি ফিটনেসবিহীন গাড়ি অপসারণ ও 36 জন চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। জনস্বার্থে এই দুর্ঘটনা কমাতে হবে, যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং যতদিন পর্যন্ত সহনীয় পর্যায়ে নেমে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জি.কে. গাউসকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে হবিগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, পৌর ভবন, সবুজবাগ, টাউন হল রোড ও বাণিজ্যিক এলাকা সহ শহরের প্রায় সকল রাস্তার পাশে সর্বস্তরের নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। অবিলম্বে চার্জশিট থেকে জি.কে. গাউসের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আপনারা দেখছেন এনটিভি দেশের খবর। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ত্রুটির কারণে ভর্তির সময় বাড়াতে ফেনীতে মানববন্ধন করেছে বঞ্চিতরা। টাঙ্গাইলে পৃথক ঘটনায় এক আইনজীবী সহকারী সহ 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।